ইরানে তখন আমেরিকা ইসরায়েলের তুমুল আগ্রাসন। খবর এলো মার্কিন হামলায় শহীদ হয়েছেন আয়াতুল্লাহ আলী খমেনি। সবাই ধারণা করছিল সেই হামলায় বুঝি ছেলে মোজতাবা খমেনিও শহীদ হয়েছেন। কিন্তু পরে এলো চমক জাগানিয়া খবর। আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় বাবা আয়াতুল্লাহ আলী খমেনির সাথে মারা যাননি মোজতাবা খমেনি, আর তাতেই ঘুরে গেল যুদ্ধের মোড়। বিধি মেনে বাবার দায়িত্ব কাঁধে নিলেন মোজতাবা। প্রবল শক্তিতে ঘুরে দাঁড়ালো ইরান। আমেরিকা ও ইসরায়েল ভেবেছিল আলী খামেনির মৃত্যুর পর ইরান বালির বাঁধের মতো ভেঙে পড়বে, কিন্তু তাদের সেই রণকৌশলকে ধূলিসাৎ করে দিয়ে দৃশ্যপটে আবির্ভূত হলেন মোজতাবা খামেনি। বিবিসি এবং দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সূত্র বলছে, মোজতাবা খামেনি কেবল আলী খামেনির উত্তরাধিকারীই নন, বরং গত 2 দশক ধরে ইরানের সামরিক ও গোয়েন্দা কাঠামোর নেপথ্য কারিগর। তার সবচেয়ে বড় কৃতিত্ব রেভলিউশনারি গার্ডসের উপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রেখে অত্যন্ত দ্রুত সময়ে ক্ষমতা বিন্যাস করা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, মোজতাবা খামেনির সামরিক পরিকল্পনাগুলো ছিল অনেক বেশি আক্রমণাত্মক। পিতা আলী খামেনির শাহাদাতের পর মোজতাবা খামেনির সামরিক দূরদর্শিতা এবং নিখুঁত পরিকল্পনায় ইরান এমন এক পাল্টা প্রতিরোধ গড়ে তোলে যা মার্কিন নৌবাহিনী ও ইসরায়েলি বিমান বাহিনীকে চরম বিপর্যয়ের মুখে ফেলে দেয়। এই সামরিক বিজয়ই মূলত তাকে ইরানের জনগণের কাছে এক অবিসংবাদিত নেতায় পরিণত করেছে। ঠিক 46 বছর আগে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের মতোই এক পরিস্থিতিতে পড়েছিল ইরান। তখন আমেরিকার কূটচালে ইরাক ইরানের উপর চাপিয়ে দিয়েছিল যুদ্ধের বোঝা। সেই সময়ে ইরানের দায়িত্বভার কাঁধে তুলে নেন আয়াতুল্লাহ আলী খামেনি। আলী খামেনির লৌহ কঠিন নেতৃত্বের ভিত তৈরি হয়েছিল সেই ভয়াবহ ইরান ইরাক যুদ্ধের ময়দানে। বিবিসি এবং রয়টার্সের ঐতিহাসিক নথি অনুযায়ী 1980 সালে সাদ্দাম হোসেনের বাহিনী যখন ইরান আক্রমণ করে, তখন খামেনি কেবল একজন তাত্ত্বিক নেতা ছিলেন না, বরং তিনি সামরিক পোশাক গায়ে সরাসরি রণক্ষেত্রে নেমেছিলেন। তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খমেনির প্রতিনিধি হিসেবে তিনি ফ্রন্ট লাইনে গিয়ে সেনাদের মনোবল চাঙ্গা করতেন। 1981 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর যুদ্ধের রাশ শক্ত হাতে ধরেন তিনি। নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি নবগঠিত রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসিকে একটি পেশাদার ও আদর্শিক বাহিনীতে রূপান্তর করার কৃতিত্ব মূলত তারই। 8 বছরের সেই দীর্ঘ যুদ্ধে খামেনি শিখেছিলেন কিভাবে সীমিত সম্পদে এক বিশাল পরাশক্তিকে রুখে দিতে হয়। যুদ্ধের সেই কঠিন দিনগুলোতেই খামেনি ইরানের প্রতিরোধ সংস্কৃতি গড়ে তোলেন। যুদ্ধের ধ্বংসস্তূপের মাঝেই তিনি দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং অভ্যন্তরীণ সামরিক শিল্প গড়ার কাজ শুরু করেন। 1989 সালে আয়াতুল্লাহ খমেনির মৃত্যুর পর যুদ্ধের সেই অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রজ্ঞা তাকে নিয়ে যায় ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে। আল জাজিরার বিশ্লেষণী তথ্য মতে, যুদ্ধের ময়দানে অর্জিত সেই শিক্ষাই পরবর্তীতে তাকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বিনিয়োগ করতে উৎসাহিত করেছিল। পাশাপাশি বিভিন্ন সামরিক বিশ্লেষণে বারবার উঠে এসেছে খামেনির অপ্রতিসম যুদ্ধ কৌশলের কথা। তিনি জানতেন সরাসরি যুদ্ধে পাশ্চাত্য শক্তিকে পদানুগত করা অসম্ভব, তাই তিনি ইরানের দেশীয় প্রযুক্তিতে ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইলের এমন এক বিশাল ভান্ডার গড়ে তোলেন যা যে কোনো বহিঃশত্রুর জন্য আতঙ্ক। সস্তা কিন্তু কার্যকর ড্রোন প্রযুক্তি দিয়ে তিনি আধুনিক যুদ্ধের সংজ্ঞা বদলে দিয়েছিলেন। পাশ্চাত্য শক্তির অবরোধকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আয়াতুল্লাহ আলী খমেনি ইরানকে স্বনির্ভর এক সামরিক শক্তিতে রূপান্তর করেন। একদিকে নিজস্ব প্রতিরক্ষা শিল্পে স্বনির্ভরতা, অন্যদিকে ইসলামী বিপ্লবের আদর্শিক সংহতি, এই দুইয়ের মিশেলে তিনি এক এমন অনুগত বাহিনী গড়ে তোলেন যারা মৃত্যুকে ভয় পায় না। পাশ্চাত্যের ভাবাদর্শ মোকাবেলায় খামেনির এই আইডিওলজিক্যাল ফ্রন্টলাইন ছিল সবচেয়ে শক্তিশালী ঢাল। তিনি আইআরজিসিকে প্রযুক্তিগত দুর্গে রূপান্তর করেন। তার সুদৃঢ় নেতৃত্বেই বাহিনীটি সামরিক ও অর্থনৈতিক মহির হয়ে পরিণত হয়। একই সাথে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাক সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ে খামেনি তৈরি করেন এক অভেদ্য প্রতিরোধের অক্ষ। খামেনির এই প্রক্সি নেটওয়ার্কই আজ পুরো অঞ্চলে পাশ্চাত্য শক্তির জন্য এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। খামেনি কেবল সামরিকভাবেই নয়, বরং অর্থনৈতিক ও কূটনৈতিক ফ্রন্টেও পাশ্চাত্যকে পরাজিত করার ছক এঁকেছিলেন। ব্লুমবার্গ এবং আল জাজিরার অর্থনৈতিক বিশ্লেষণ অনুযায়ী দীর্ঘ আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখেও তিনি ইরানকে শিখিয়েছিলেন প্রতিরোধ অর্থনীতির পাঠ। খামেনির প্রতিরোধ অর্থনীতির মূল লক্ষ্য ছিল তেলের উপর নির্ভরতা কমিয়ে অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি এবং একটি বিকল্প তেলের বাজার তৈরি করা। এই কৌশলের অংশ হিসেবেই তিনি লুক ইস্ট বা পূর্বমুখী নীতি গ্রহণ করেন। ফলে চীন ও রাশিয়ার সাথে ইরানের এক কৌশলগত ও ঐতিহাসিক জোট গড়ে ওঠে। চীনের সাথে দীর্ঘ 25 বছর মেয়াদী অর্থনৈতিক চুক্তি এবং রাশিয়ার সাথে সামরিক প্রযুক্তিগত অংশীদারিত্বের মাধ্যমে তিনি ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করেন।
খামেনির এই বিকল্প বাজার তৈরির দূরদর্শী পদক্ষেপই মূলত বর্তমান যুদ্ধবিরতি চুক্তিতে ইরানকে দর কষাকষির এক শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই যুদ্ধবিরতি চুক্তি কি মোস্তাফা খামেনিকে তার পিতা আলী খামেনির চেয়েও প্রভাবশালী ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করল? রাজনৈতিক বিশ্লেষক সংস্থা ফরেন পলিসির মতে আলী খামেনি ছিলেন আধুনিক ইরানের নির্মাতা, কিন্তু মুজতাবা হলেন সেই শক্তির চূড়ান্ত প্রয়োগকারী। আলী খামেনির যুগে ইরান আত্মরক্ষা ও অবরোধ মোকাবিলার নীতিতে চলত, কিন্তু মুজতাবা প্রবর্তন করেছেন অফেন্সিভ ডিফেন্স বা আক্রমণাত্মক প্রতিরক্ষা নীতি। যে আমেরিকা ইসরায়েল ইরানে আক্রমণ চালিয়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তাদেরকে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তিতে সই করতে বাধ্য করা মুস্তাবার এক অনন্য ভূরাজনৈতিক বিজয়। এই সাফল্য তাকে মুসলিম বিশ্বের এক নতুন আইকন এবং শিয়া নেতৃত্বের এক লৌহ পুরুষ হিসেবে প্রতিষ্ঠিত করেছে, যার প্রভাব হয়তো তার পিতার আকাশচুম্বী জনপ্রিয়তাকেও ছাড়িয়ে যাবে। প্রশ্ন ওঠে, মোস্তাফা খামেনির নেতৃত্বে কেমন হতে পারে আগামী দিনের ইরান? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মোস্তাবার যুগে ইরান আরও অনেক বেশি কঠোর ও আপোষহীন অবস্থানে যাবে। তার অর্জিত এই বিজয় প্রমাণ করেছে যে ইরান এখন বৈশ্বিক রাজনীতির নতুন মেরু। মোস্তাবার নেতৃত্বে ইরান সম্ভবত পারমাণবিক সক্ষমতার চূড়ান্ত ধাপে পৌঁছাবে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে স্থায়ীভাবে নির্মূল করার পথে হাঁটবে। তিনি কেবল ধর্মের দোহাই দিয়ে নয়, বরং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি ও অর্থনৈতিক স্বনির্ভরতার মিশেলে ইরানকে একটি পূর্ণাঙ্গ গ্লোবাল পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছেন। মোস্তাফা খামেনির যুগ হতে যাচ্ছে এমন এক সময় যেখানে ইরান তার সীমান্ত ছাপিয়ে পুরো বিশ্বের ভূরাজনীতি নিয়ন্ত্রণ করবে। মোস্তাফা খামেনির জীবন ও অর্জন বিশ্লেষণ করলে দেখা যায় তিনি অত্যন্ত নিভৃতচারী হলেও রণকৌশলে অপ্রতিদ্বন্দ্বী। এই যুদ্ধবিরতি চুক্তি মোস্তাফা খামেনিকে আলী খামেনির চেয়েও প্রভাবশালী এবং সফল এক ধর্মীয় ও সামরিক নেতৃত্ব পরিণত করেছে। মোস্তাফার নেতৃত্বে ইরান এখন একটি বিশ্বস্তরের প্রভাব বিস্তারকারী শক্তি। তার যুগে ইরান আরও কঠোর অবস্থানে যাবে, কারণ তিনি প্রমাণ করেছেন যে আগ্রাসন দিয়ে ইরানকে দমন করা সম্ভব নয়। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।